আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। চট্টগ্রামে জঙ্গল সলিমপুর থেকে 15 সন্ত্রাসী আটক। ডিজিএফআই এর তথ্য ও সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হাদি হত্যার 2 আসামি ছাড়াও শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পুলিশের তৎপরতা। জুলাই বিপ্লব নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করলে ব্যবস্থা। তেল স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর তেহরানে তেল মিশ্রিত বৃষ্টিপাত। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্বে ইরানের পাল্টা আঘাত। যুদ্ধ আক্রান্ত মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে সার্বিক প্রস্তুতি। তেমন গুরুতর পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে সরকারের মন্তব্য। দারিদ্র্য বিমোচনে জাকাতের সঠিক ব্যবহারে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর সুপারিশ। ফ্যামিলি কার্ড পরীক্ষামূলক বিতরণ আগামীকাল। এবং ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু বুধবার। মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রস্তুতিতে ব্যস্ত 2 দল। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ভূমিকম্প সহ দুর্যোগ মোকাবেলায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে 15 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই এলাকায় সেনাবাহিনী ও র্যাবের 2টি স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 3000 সদস্য ভোরে সমন্বিত অভিযান শুরু করে। অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। 2 যুগ ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত। 2017 ও 2022 সালে প্রশাসন অভিযান পরিচালনার চেষ্টা করলেও স্থানীয় সন্ত্রাসীদের কাছে হার মেনে তা ব্যর্থ হয়। এবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতির আওতায় যৌথ বাহিনীর সম্মিলিত অভিযান। ভোর 5:40 অভিযান শুরু হয়। সে সময় জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা পুরো এলাকাতেই আমরা তল্লাশি করব এবং যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যতটুক সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। জঙ্গল সলিমপুরের প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানিয়েছেন, অভিযানের অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ব্যবহার করা হচ্ছে এপিসি ও ডগ স্কোয়াড। আকাশ থেকে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে অ্যানমেড এরিয়াল ভেহিকেল ইউএভি। 19 জানুয়ারি ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে র্যাবের এক কর্মকর্তা নিহত হন। আহত হন 3 জন। এরপরই নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। আল মুকসিদ, চ্যানেল আই। পুলিশের আইজি আলী হোসেন ফকির জানিয়েছেন, শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে দ্রুততম সময়ে দেশে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জুলাই বিপ্লব নিয়ে যারা ফায়দা লোটার চেষ্টা করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি পুলিশের নতুন আইজি মোহাম্মদ আলী হোসেন ফকির।
কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে। জুলাই বিপ্লবে কিন্তু আমরা ম্যাক্সিমামই রাস্তায় ছিলাম। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করি। দেখা গেল অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লবী হয়ে গেছে। যত রকমের এ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের দাবি দেওয়া, এর পিছনে এই জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য, ধ্বংস করার জন্য আমাদের কোনো ভালো কাজই আমরা গ্রহণ করতে চাই না। সেটাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং সাবধান। থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। এই ধরনের কার্যক্রম আমরা সরকারের পরিকল্পনা আছে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ব্যাপারে সরকারের অবস্থান জানান পুলিশের আইজি। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে দেশ কোথায় যাবে, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গণ অভ্যুত্থানের সময় 44 পুলিশ হত্যা মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কিশোর গ্যাং বলি, এদেরকে আপনারা যদি কন্ট্রোল নিজেরা না করতে পারেন, আপনারা লিখিত দিয়ে আমাদেরকে বলেন, আমরা সংশোধনী কেন্দ্রে পাঠাবো। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতে হাদি হত্যা মামলায় গ্রেফতার 2 আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের দেশে ফেরত আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এবারে ইরান যুদ্ধের 10ম দিন। তেহরান ও কোম শহরে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেলের ডিপোতে হামলায় বিষাক্ত হয়ে উঠেছে তেহরানের পরিবেশ। সৌদি আরবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন 1 বাংলাদেশি সহ 2 জন, আহত হয়েছেন 12 জন বাংলাদেশি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ আইরিস দিনারে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা 104 জনে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। তার প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা। প্রথমবারের মতো মোস্তফা খামেনির নেতৃত্বে ইসরায়েলে সোমবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিকে ইরান জনবহুল এলাকা ব্যবহার করে অভিযান চালাচ্ছে। আন্তর্জাতিক আইনে এসব স্থাপনা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ইরানের সামরিক স্থাপনা, শীর্ষ নেতাদের অবস্থান, হাসপাতাল, স্কুল সহ বিভিন্ন স্থানে হামলার পর এবার লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও এর পশ্চিমে আলবর্জ প্রদেশের কারাজ শহরে কয়েকটি তেল স্থাপনায় হামলা হয়েছে। ডিপো থেকে ছড়িয়ে পড়া তেলে তেহরান জুড়ে তৈরি হয়েছে আগুনের নদী। মার্কিন ইসরায়েলি হামলার পাশাপাশি জ্বালানি পোড়া ধোঁয়া আর তেল মিশ্রিত বৃষ্টি পড়ছে তেহরানে। শহরের বাসিন্দারা একে কিয়ামতের পরিস্থিতির সাথে তুলনা করছেন। ইরানের দক্ষিণাঞ্চলে কেশেম আইল্যান্ডে পানি শোধনাগারে হামলায় পান করার ও কৃষিতে ব্যবহার করার পানি পাচ্ছেন না 30 গ্রামের মানুষ। রেড ক্রিসেন্ট জানিয়েছে, রোববার ইরানে হামলায় মারা গেছেন আরও 41 জন। ইসরায়েলের তেল আবিব ও হাইফা সহ
কয়েকটি শহরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। সৌদি আরবের আল খার্জে ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন এক বাংলাদেশি ও এক ভারতীয়। আহত হয়েছেন ১২ বাংলাদেশি। বাহরাইনে হামলায় নিহত হয়েছে ৩ জন। ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটি এবং কুয়েতের বিমানবন্দর, জ্বালানি ডিপো ও নিরাপত্তা ভবনে হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৩২,০০০ নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সমর্থক হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূলে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ। হামলা পাল্টা হামলা, প্রাণহানি, ধ্বংসযজ্ঞ আর হুমকির মধ্যেই প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইতোমধ্যে মোস্তফা খামেনির প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড, IRGC ও পুলিশ বাহিনী। নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানিয়েছেন ইরানিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ায় সন্তুষ্ট নন তিনি। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে একে বিশ্বাসঘাতকতা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে ইরান সুসম্পর্ক চায়। শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। তেল কিনতে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন চালকরা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, মানুষের মধ্যে উদ্বেগ কাজ করায় অপ্রয়োজনীয় অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। নাজিব বেগ জানাচ্ছেন। জ্বালানি তেলের জন্য দীর্ঘ গাড়ির সারি গেল কয়েকদিন ধরে রাজধানীর নিয়মিত চিত্র। পরিবাগের একটি পাম্প থেকে গাড়ির সারি চলে গেছে বাটা সিগন্যাল পর্যন্ত। সে কারণে তেল পেতে সময় লাগছে অন্তত 2.5 থেকে 3 ঘন্টা। আমার তো প্রায় 15 ঘন্টা সময় লাগছে। এখন এই 15 ঘন্টা সময় তো আমাদের অনেক ক্ষতি, কারণ আমাদের তো অফিস আছে। পাম্পালাতে সিন্ডিকেট হতে পারে যে আমরা কমায় দেই, বা রিজার্ভে তো থাকে, সব পাম্পে তো রিজার্ভে থাকেই। 10 লিটার নিতে গেলে এই লাইনে দাঁড়ালে 5 লিটারই শেষ হয়ে যায়। অনেক জায়গায় বন্ধ করে রাখছে, তেল দিচ্ছে না, তেল নাই, শেষ। আবার কিছু কিছু জায়গায় দিচ্ছে 9টার পরে, এই জন্য এত যানজট। তেল কেনার পরিমাণ বেঁধে দিয়েছে সরকার, তা নিয়ে আপত্তি অনেকের। তবে ভিন্ন মত রয়েছে। আমরা প্রতিদিন হয় 200 টাকা পাইতেছি তেল, কিন্তু আমাদের তো 200 টাকা চলে না, সেক্ষেত্রে আমরা আসলে ভুক্তভোগী। ঢাকা শহরের মধ্যে ভিতরে যাতায়াত করে, তাহলে আমার মনে হয় পর্যাপ্ত দিচ্ছে। এর বেশি একদিনের প্রয়োজন হয় না, বরঞ্চ 2 দিন যাওয়া যায়। আর অনেকেই দেখছি যে আর কি স্টক করার চেষ্টা করছে। ফিলিং স্টেশনগুলো বলছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগের কারণে এই অবস্থা। মনে করছে যে কবে বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে বেশি বেশি করে তেল নিচ্ছে। একটা গাড়ি 2-3 বার করে আসে নিয়ে যাচ্ছে। দূরপাল্লার বাস চালকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের বাসের ট্রিপও কমাতে হচ্ছে। ঢাকা আপডাউনে রংপুর থেকে আমাদের 130 লিটার 40 লিটার তেল লাগতো, এখন আমাদেরকে 50 লিটার করে তেল দিচ্ছে। এখন একটু আমাদের ট্রিপ একটু কম হচ্ছে, তেলের একটু ঘাটতির কারণে। সংকট মোকাবেলায় ক্রেতাদের আরও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা সহ সব বিষয়ে সমন্বিত প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া চ্যানেল আইকে বলেছেন, প্রবাসীদের ফিরিয়ে আনার মতো এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আরও জানাচ্ছেন চকর মালিথা। একদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা আক্রমণ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 38 লাখের বেশি।
সংযুক্ত আরব আমিরাতে 15 লাখ, ওমানে 8 লাখ, কাতারে 5 লাখের বেশি, জর্ডানে 1.5 লাখ এবং বাহরাইন, ইরাক ও কুয়েতে 3 লাখ করে বাংলাদেশি আছেন। যুদ্ধের এই দামামার মধ্যে বাংলাদেশের চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে আছেন তাদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে সরকার কি ভাবছে তা নিয়ে চ্যানেল আই সরাসরি কথা বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে। এখনও এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে আমাদের একটা বাল্ক অফ পিপলকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। যদি আনতে হয় সেই ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। যদি তাদেরকে ফিরিয়ে আনতে হয়, টাকার বিষয় এখানে মুখ্য নয়, এখানে জীবনের দামই এখানে মুখ্য। আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন আমরা সমন্বিতভাবে এই প্রস্তুতি গ্রহণ করে রেখেছি। প্রবাসীদের সাথে বাংলাদেশ মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। আমাদের এখানে ক্রাইসিস ইরান নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে আমরা তাৎক্ষণিকভাবেই যখনই যে ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে সেটা জানতে পারি। শঙ্কিত হবার কোনো কারণ নেই। বাংলাদেশে যারা প্রবাসী আছেন আমরা তাদের সঙ্গে আছি, সরকার তাদের সঙ্গে আছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আছেন। 2001 সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর ওই বছরের 20 ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দারিদ্র্য বিমোচনে জাকাতের সঠিক ব্যবহার করতে কমিটি গঠনের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ধর্মমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ জানিয়েছেন শিগগিরই কমিটি গঠন করে কাজ শুরু হবে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড আগামীকাল থেকে বিতরণ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষামূলক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন। রাজনৈতিক নয়, স্বচ্ছতার সাথে দরিদ্র পরিবারগুলোর জন্য এই কার্ড দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরো জানাচ্ছেন রফিকুল বাশার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও আলেম ওলামাদের সম্মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার মাহফিলে দারিদ্র্য বিমোচনে জাকাতের সঠিক ব্যবহারের পরিকল্পনার কথা বলেন প্রধানমন্ত্রী। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয় তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। এর দুদিন পর এই পরিকল্পনা বাস্তবায়নে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্টরা। বৈঠকের পর এ নিয়ে বিস্তারিত জানানো হয়। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। একটা কমিটি প্রস্তাবনা করেছেন, তিনি সেখানে আমাকেও থাকার জন্য নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেছেন। 45 লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, কিন্তু রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম জানিয়েছেন গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা অভিযানে অংশ নেবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যাত্রার সম্ভাব্য তারিখ আগামী 12 এপ্রিল। অনেকগুলি জাহাজ যাবে, তার মধ্যে বাংলাদেশ একটা আলাদা করে জাহাজ পাঠাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাহুল রায়ের রিপোর্টে দেখছিলেন।
বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড আগামীকাল থেকে বিতরণ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষামূলক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন। রাজনৈতিক নয়, স্বচ্ছতার সাথে দরিদ্র পরিবারগুলোর জন্য এই কার্ড দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 11ই মার্চ পাকিস্তানের বিপক্ষে ডাচ বাংলা ব্যাংক 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে 2027 সাউথ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। তবে হঠাৎ ফরম্যাট পরিবর্তনে মানিয়ে নিতে টাইগারদের সময় লাগবে বলে জানিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। বাংলাদেশের ডেরায় এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে টিম পাকিস্তান। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ সিরিজের খেলাগুলো সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। বাংলা ধারাভাষ্য প্রচার করবে রেডিও ভূমি 92.8 FM। আরিফ চৌধুরী জানাচ্ছেন। ডাচ বাংলা ব্যাংক 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তানের বিপক্ষে নতুন বছরের প্রথম ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। দিবারাত্রির এ সিরিজ দিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করবে টিম টাইগার্স। তারুণ্য নির্ভর দল নিয়ে পাকিস্তান এসেছে বাংলাদেশে, তবে এ দলটাকে খাটো করে দেখছেন না টাইগারদের হেড কোচ। এই সিরিজ দিয়ে আমাদের 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। সবশেষ উইন্ডিজ সিরিজটা আমরা ভালো করেছি, সেই ধারাবাহিকতা ধরে রাখবে ছেলেরা। সরাসরি লক্ষ্যের কথা এখন বলা কঠিন। ওদের 6 নতুন প্লেয়ারকে আপনি কোনোভাবেই অবজ্ঞা করতে পারেন না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ সিরিজ নিয়ে শঙ্কা ছিল, তবে শেষ পর্যন্ত সিরিজটি হচ্ছে। আনক্যাপড 6 ক্রিকেটারকে নিয়ে এসেছে পাকিস্তান। দীর্ঘ 11 বছর পর টাইগারদের সাথে পাকিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, তবে কোচের চিন্তা উইকেট নিয়ে। এখানে খেলাটা সবসময় চ্যালেঞ্জের। আশা করি আগের চেয়ে বেটার উইকেটে থাকবে সবাই, যেন সুবিধা নিতে পারে। বাবর দলে নেই, বিষয়টি এভাবে না বলে আমরা নতুনদের সুযোগ দিচ্ছি। ওরা 6 জনই প্রমিজিং। 11, 13 ও 15ই মার্চ 3টি ওয়ানডের সবগুলোই শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ব্যস্ততম রেল স্টেশন গ্লাসগো সেন্ট্রালের কাছে একটি ঐতিহাসিক 4তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ফলে ভবনটির একটি অংশ ধসে পড়ে। স্থানীয় সময় রোববার বিকেল 4টায় কিছু আগে 4তলায় ভবনের নিচতলায় আগুন লাগে। নিটল টাটা বিশেষ সংবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ভূমিকম্প সহ দুর্যোগ মোকাবেলায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে। দুর্যোগ বিষয়ে জনসচেতনতায়ও তারা কাজ করবেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে 3 দিনের হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা 2026। মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন স্টলে রয়েছে পোশাক, গয়না, সাজের অনুষঙ্গ, ঘর সাজানোর উপকরণ, চামড়াজাত পণ্য, উপহার সামগ্রীর পাশাপাশি খাদ্যপণ্য। 34টি স্টলে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পণ্য এক ছাদের নিচে পাচ্ছেন ক্রেতারা। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে মেলা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে 17 সদস্যের কমিটি। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে জঙ্গল সলিমপুর থেকে 15 সন্ত্রাসী আটক। ডিজিএফআই এর তথ্য ও সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
হাদি হত্যার 2 আসামি ছাড়াও শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পুলিশের তৎপরতা, জুলাই বিপ্লব নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করলে ব্যবস্থা। তেল স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর তেহরানে তেল মিশ্রিত বৃষ্টিপাত, নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্বে ইরানের পাল্টা আঘাত। যুদ্ধ আক্রান্ত মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে সার্বিক প্রস্তুতি, তেমন গুরুতর পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে সরকারের মন্তব্য। দারিদ্র্য বিমোচনে জাকাতের সঠিক ব্যবহারে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর সুপারিশ, ফ্যামিলি কার্ড পরীক্ষামূলক বিতরণ আগামীকাল। এবং ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু বুধবার, সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের আই স্ক্রিনে ও ধারাভাষ্য প্রচার রেডিও ভূমিতে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।